সন্ধ্যায় তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাস করতে বসছো, তার জন্য তোমাদেরকে আগে
অন্ননালীর দিকে যে অংশ তার নাম হচ্ছে কার্ডিয়া, গম্বুজের মতো যে অংশ তার নাম হচ্ছে ফান্টাস, আর নিচের দিকে ডিউডেনামের সাথের দিকে যে অংশটা তার নাম হচ্ছে পাইলোরাস। ওকে, আচ্ছা এবার খেয়াল করো, তাহলে আমি যদি এদিকে আসি, দেখো এখানে একটা বাঁক আছে, এটা ছোট বাঁক, আর এখানে আরেকটা বাঁক আছে, দেখো কত বড় বাঁক, তাই না? তাহলে একটা হচ্ছে ছোট বাঁক আর একটা হচ্ছে বড় বাঁক। তাহলে খেয়াল করে দেখো, বাম দিকে এটা যার পাকস্থলী তার কিন্তু বাম দিক, তাহলে বাম দিকে হচ্ছে বড় বাঁক, আমরা মনে রাখবো ব ব, বাম দিক বড় বাঁক। তাহলে ডান দিকে ছোট বাঁক। আমার লেখা খুবই বাজে, বুঝছো? আমি সবসময় বলি যে আমার থেকে আমার ছেলের লেখা সুন্দর। তাহলে ডান দিকে হচ্ছে ছোট বাঁক আর বাম দিকে হচ্ছে বড় বাঁক। আচ্ছা, এখন একটা উত্তল একটা অবতল, এটা আমরা সবসময় প্যাচ লাগাই, আর আমরা মনে রাখবো বউ দিয়ে, তাই না? তোমাদের যতই ছন্দ মনে রাখতে কষ্ট হোক, এই ছন্দ কেউ ভুলে না, আরো সবাই খুশির মনে মনে রাখে বউ। তাহলে ব দিয়ে হচ্ছে বাম, ব দিয়ে বড় বাঁক, বড় বাঁক দেখতে কেমন, উ দিয়ে মনে রাখবা উত্তল। ঠিক আছে, তাহলে বড় বাঁক উত্তল হইলে ছোট বাঁক অবশ্যই অবতল। ওকে, তাহলে মনে থাকবে, আমি আরেকবার বলতেছি, একদম মাথায় সেট করে ফেলো যে পাকস্থলীর অন্ননালীর দিকের অংশের নাম কি কার্ডিয়া, গম্বুজের মতো অংশের নাম কি ফান্ডাস, ডিউডেনামের দিকের অংশের নাম কি পাইলোরাস, বাম দিকে থাকে বড় বাঁক উত্তল, আর ডান দিকে থাকে ছোট বাঁক কেমন, অবতল। ওকে, তাহলে পারা যাবে। আমি পরের স্লাইডে যাই। আচ্ছা, এরপর আসো পাকস্থলীর প্রাচীর। আমরা একবারে পাকস্থলী নিয়ে বইতে যা লেখা আছে একসাথে পড়ে ফেলবো। ওকে, এটা তোমাদের দেখো নতুন বইয়ের 139 নাম্বার পেজে আছে। পাকস্থলীকে যদি আমি কাটি, তাহলে কাটলে কি দেখা যাবে, পাকস্থলী বাইরের থেকে ভেতরের দিকে 5টা স্তর আছে। ওকে, তাহলে একেবারে এত কিছু জানতে হবে না, জাস্ট মনে রাখবা পাকস্থলীর একদম বাইরের যে স্তরটা তার নাম হচ্ছে সেরোসা। সবচেয়ে বাইরের স্তরের নাম হচ্ছে সেরোসা। তাহলে মনে রাখবা বাস, বাস বাইরে চলে, বাইরে সেরোসা। আর একদম সবচেয়ে ভেতরের স্তরের নাম হচ্ছে মিউকোসা। তাহলে একদম ভেতরের স্তরের নাম কি, মিউকোসা। এখন দেখো এই একদম ভেতরের স্তর বা মিউকোসাতে এরকম কিছু ভাঁজ ভাঁজ অংশ আছে, তাই না? এই ভাঁজ খাওয়া জায়গাগুলোকে বলা হয় রুগী। কি বলা হয়, রুগী। তাহলে মনে রাখবা হিমুর নায়িকা, সবাই জানো তার নাম, তার নাম কি, রূপা। তার মানে রুগী থাকে কোথায়, পাকস্থলীতে। ঠিক আছে, রুগী থাকবে কোথায়, পাকস্থলীতে। এখন ধরো পরীক্ষায় আসলো নিচের কোথায় রুগী পাওয়া যায়, যতই ধরো অপশনে থাকলো হাসপাতাল, ক্লিনিক, অ্যাম্বুলেন্স, পাকস্থলী, যতই তোমার মনে হয় হাসপাতাল, ক্লিনিক, অ্যাম্বুলেন্স, অ্যান্সার কি হবে, পাকস্থলী। তাহলে রুগী কোথায় পাওয়া যাবে, পাকস্থলীতে। ওকে ওকে, তাহলে আমরা বইয়ের পেজটাও পড়ে ফেলি, কারণ আমার এই অভ্যাস ছিল, বুঝছো, বইয়ের পেজ চোখে না দেখলে আমার মনে হইতো যে আমার পড়া হয় নাই। তাহলে আমরা বইয়ের পেজটা একটু দেখে ফেলি। তাহলে পাকস্থলীর প্রাচীরকে কয়টা স্তরে ভাগ করা যায়, এই দেখো 5টা। একদম বাইরের স্তরের নাম কি, সেরোসা। একদম ভেতরের স্তরের নাম কি, মিউকোসা। আচ্ছা, পাকস্থলীতে কি পাওয়া যাবে, রুগী। এখন যদি কঠিন কোশ্চেন হয় তাহলে আসতে পারে রুগী কোন স্তরে পাওয়া যায়, আমরা পড়ছি একদম ভেতরের স্তরে, তার মানে কোথায় পাবো, মিউকোসায়। আবার দেখো এখানে কিছু গ্রন্থিও পাওয়া যায়, দেখছো? তাহলে পাকস্থলীর গ্রন্থি, পাকস্থলীর মেডিকেলের নাম হচ্ছে গ্যাস্ট্রিক। তাহলে কি পাওয়া যাচ্ছে, গ্যাস্ট্রিক গ্রন্থি। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি কোন স্তরে পাওয়া যায়, মিউকোসাতে। ওকে, তাহলে পারা যাবে কয়টা স্তর আছে, 5টা। বাইরে সেরোসা, ভিতরে মিউকোসা। মিউকোসায় কি পাওয়া যায়, রুগী পাওয়া যায়। ওকে, আর কি পাওয়া যায়, গ্যাস্ট্রিক গ্রন্থি। ক্লিয়ার সবার? আচ্ছা, এখন খেয়াল করো, পাকস্থলীর ভিতরে এই যে আমরা পড়তেছি কত এনজাইম আছে, এই আছে তাই আছে, গ্রন্থি আছে, কিন্তু পাকস্থলী নিজেই এনজাইম দ্বারা পরিপাক হয় না। ওকে, এর কারণটা কি, এর কারণ আমরা খেয়াল করে দেখো কি লেখা আছে। কারণগুলো ইম্পর্টেন্ট না, নিচে বইয়ের যে অংশ আমি তুলে দিছি এটা ইম্পর্টেন্ট, তো আমরা কারণগুলো একটু পড়ে আসি। কারণ হচ্ছে পাকস্থলীর যে কোষগুলা, সেই কোষগুলা খুব ঘন সংলগ্ন থাকে।
তার মানে যদি এটা পাকস্থলী হয়, এর প্রাচীরের কোষগুলো এত গায়ে গায়ে লাগানো থাকে যে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে পাকস্থলীতে অ্যাসিড থাকে আমরা জানি, এই অ্যাসিড যে পাকস্থলীর গায়ে কাজ করতে পারে না। আচ্ছা, পাকস্থলীর মিউকাস স্তর পুরো থাকে, এই পাকস্থলীর ভিতরে কি হয়, মিউকাস থাকে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড ওই মিউকাস ভেদ করে পাকস্থলীর গায়ে কাজ করতে পারে না। আচ্ছা, আরেকটা কি আছে, যে আমাদের পাকস্থলীতে বাইকার্বনেট আছে, এটা একটা ক্ষার, আমরা জানি ক্ষার কি করে, অ্যাসিডকে প্রশমিত করে, তাহলে এই ক্ষারটা এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে ফেলে। এখন কেন এর পরেও বাংলাদেশের মানুষ এত বেশি আলসারে ভুগে? শোনো না, কি হয়েছে, গ্যাস্ট্রিক আলসার, পেট ব্যথা, আলসার হয়েছে। দেখবা তোমাদের আম্মুদের বা আন্টিদের ব্যাগে কোনো ওষুধ থাকুক বা না থাকুক, গ্যাস্ট্রিকের ওষুধ থাকবেই থাকবে। তোমরা এখনো ডাক্তার হও না, কিন্তু তোমরা সবাই গ্যাস্ট্রিকের ওষুধের নাম জানো, তাই না? কেন তারপরও আমাদের গ্যাস্ট্রিক আলসার হয়? খেয়াল করে দেখো, দুইটা কারণ। একটা হচ্ছে, একটা ব্যাকটেরিয়ার নাম বলা আছে হেলিকোব্যাক্টার পাইলোরি। এই ব্যাকটেরিয়াটা আমাদের পাকস্থলীর গায়ে আলসার বা ক্ষত তৈরি করে। তাহলে পরীক্ষা আসতে পারে, নিম্নের কোন ব্যাকটেরিয়া গ্যাস্ট্রিক আলসার তৈরি করে? অ্যান্সার কি হবে, হেলিকোব্যাক্টার পাইলোরি। খেয়াল করে দেখো, পাইলোরি তার মানে কোথায় কাজ করে, পাইলোরাসে। পাইলোরাস কোথায় আছে আমরা পড়ে আসছি, পাকস্থলী একটা অংশের নাম পাইলোরাস। তাহলে হেলিকোব্যাক্টার পাইলোরি গ্যাস্ট্রিক আলসার করে। আচ্ছা, আরেকটা কি আছে, এক প্রকার ওষুধ যার নাম হচ্ছে এনএসেড, অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। আমরা যে ব্যথার ওষুধ খাই না, মুড়ি মুড়কির মতো, কানে ব্যথা নাপা খাবো, মনে ব্যথা নাপা খাবো, চোখে ব্যথা নাপা খাবো, পেটে ব্যথা নাপা খাবো, কিছু হইলে আমরা কি করি, এই ব্যথার ওষুধগুলা খাই। এখন ব্যথার ওষুধ কিভাবে কাজ করে জানো? ব্যথার ওষুধ এইভাবে কাজ করে যে আমাদের ব্যথার জন্য যে উপাদানটা দায়ী, সেই উপাদানটা তৈরি করতে দেয় না, তার সাথে সাথে এই যে মিউকাসটা, এই মিউকাসটাও সে তৈরি করতে দেয় না। তো যখন মিউকাস স্তর একদম পাতলা হয়ে যায়, তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড সরাসরি পাকস্থলীর গায়ে যে হামলা করে। ঠিক আছে, এই কারণে দেখবা যখনই ডাক্তার তোমাকে নাপা খাইতে দিবে, তার সাথে ডাক্তার একটা গ্যাস্ট্রিকের ওষুধও খাইতে দেয়। ওকে, তাহলে এই ডাক্তারই কিন্তু তুমি এখন করতে পারবা। দেখবা তোমার আম্মু নাপা খাচ্ছে, বলবা আম্মু নাপা তো খাচ্ছ, একটা গ্যাস্ট্রিক ওষুধ খায় নিও। ওকে, তাহলে খেয়াল করে দেখো, পাকস্থলী থেকে আমরা যা পড়লাম, তাহলে এই দুইটা জিনিস একদম ভালো মতো মাথায় রাখবা, যে কোন ব্যাকটেরিয়া গ্যাস্ট্রিক আলসার করে, হেলিকোব্যাক্টার পাইলোরি, আর কোন ওষুধের কারণে গ্যাস্ট্রিক আলসার হইতে পারে, যেটা আমরা মুড়ি মুড়কির মতো খাই, আমাদের জাতীয় ওষুধ নাপা, মানে এনএসেড, ব্যথানাশক ওষুধ। ওকে ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, এই দেখো একটা গ্যাস্ট্রিক গ্রন্থি বা পাকস্থলীর একটা কাটা অংশ তোমাদেরকে দেখানো হচ্ছে। মনে করো তোমাকে যদি আমি পাকস্থলীর ভিতরে ছেড়ে দিই, দেখো এটা পাকস্থলীর সবচেয়ে বাইরের স্তর সেরোসা, আর এটা সবচেয়ে ভিতরের স্তর মিউকোসা। তাহলে নামার পর দেখবা পাকস্থলীর গায়ে গর্ত গর্ত আছে, মানে ভিতরের দিকে। কি হবে, তুমি ধরো হাঁটা শুরু করলা, হাঁটতেছো হাঁটতেছো ধুম করে পড়ে যাবা, আবার উঠে হাঁটতেছো হাঁটতেছো আবার দুম করে পড়ে যাবা। তার মানে এই যে গর্ত গর্ত জায়গাগুলা, এই জায়গাগুলোকে বলা হয় গ্যাস্ট্রিক পিট। কি বলা হয়, গ্যাস্ট্রিক পিট। আচ্ছা, খেয়াল করে দেখবা, এই যে গ্যাস্ট্রিক পিট, এই গ্যাস্ট্রিক পিটের ভেতরেই থাকে গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক পিটের ভিতরে কি থাকে, গ্যাস্ট্রিক গ্রন্থি। এবং তাকালে দেখবা যে গ্যাস্ট্রিক গ্রন্থির ভিতরে বিভিন্ন রকমের কোষ আছে। ওকে, ছবি থেকে এইটুক জানলেই হবে। আমি পরের স্লাইডে যাই। তাহলে আসো আমরা একটু গ্যাস্ট্রিক গ্রন্থি নিয়ে পড়াশোনা করি। ওকে, তাহলে আমরা কি বললাম, যে পাকস্থলীর ভিতরে কি আছে, গ্যাস্ট্রিক পিট। কতগুলা গ্যাস্ট্রিক পিট আছে, প্রায় 3.5 মিলিয়ন। আচ্ছা, এই গ্যাস্ট্রিক পিটে কি থাকে, গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। ওকে, মনে রাখবা গ্যাস্ট্রিক গ্রন্থি কয় ধরনের কোষ নিয়ে গঠিত, 4 ধরনের। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি কয় ধরনের কোষ নিয়ে গঠিত, 4। আচ্ছা, এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে রসগুলো নিঃসৃত হয়, তাকে আমরা বলবো গ্যাস্ট্রিক জুস। কি বলবো, গ্যাস্ট্রিক জুস। আচ্ছা, খেয়াল করে দেখো, একজন পূর্ণবয়স্ক মানুষ দিনে প্রায় কতটুকু গ্যাস্ট্রিক জুস তৈরি করবে, 2 লিটার। 2 লিটার। এখন দেখি কোন আগুন বান্দার মনে আছে, একদম ঠান্ডা মাথায় অ্যান্সার লিখবা, যে একজন সুস্থ মানুষ দিনে কি পরিমাণ লালা ক্ষরণ করে। দেখি কে সবার আগে লিখতে পারো, একজন সুস্থ মানুষ দিনে কি পরিমাণ লালা ক্ষরণ করে।
একজন সুস্থ মানুষ দিনে কি পরিমাণ লালা ক্ষরণ করে? এমডি লিমন হোসেন, ভেরি গুড। সুজয় দাস, ভেরি গুড। অস্থির। তাহলে দেখো তোমাদের মনে আছে। তাহলে একজন সুস্থ মানুষ দিনে কি পরিমাণ লালা ক্ষরণ করে? 1200 থেকে 1500 মিলিলিটার। আর কি পরিমাণ গ্যাস্ট্রিক জুস তৈরি করে? 2 লিটার। অস্থির ব্রেন তোমাদের, গুড। আচ্ছা, এবার খেয়াল করো, তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি কয় ধরনের কোষ নিয়ে গঠিত? 4 ধরনের। এখন আমরা এই ছকটা পড়বো। ছকের পাশে ইনফিনিটি স্টার দিলেও ভুল হবে। ওকে, তাহলে কয় ধরনের কোষ আছে পড়ছিলাম? 4 ধরনের। আমরা মনে রাখবো মজা দিয়ে। মজাই মজা, তাই না? সবার পছন্দের গান। তাহলে এম দিয়ে হচ্ছে মিউকাস কোষ, ও দিয়ে হচ্ছে অক্সেন্টিক কোষ, জেড দিয়ে হচ্ছে জাইমোজেনিক কোষ, আর এ দিয়ে হবে আর্জেন্টিফাইন কোষ। তাহলে কোষ আছে কয়টা? 4টা। এম দিয়ে মিউকাস কোষ, ও দিয়ে অক্সেন্টিক কোষ, জেড দিয়ে জাইমোজেনিক কোষ, এ দিয়ে আর্জেন্টিফাইন কোষ। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো কোন কোষ থেকে কি উৎপন্ন হয়। দেখো মিউকাস কোষ, কমন সেন্স যার নাইও সে আনসার করতে পারবে। মিউকাস কোষ থেকে কি উৎপন্ন হবে? মিউকাস। শেষ। আচ্ছা, এবার আসি অক্সেন্টিক কোষ। এর আরেকটা নাম হচ্ছে প্যারাইটাল কোষ। এখন খেয়াল করে দেখো, অক্সেন্টিক কোষ বা প্যারাইটাল কোষ থেকে কি তৈরি হচ্ছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। 3টা স্টার চিহ্ন দাও। এই কোশ্চেনটা মেডিকেল ভর্তি পরীক্ষায় মিনিমাম 2 থেকে 3 বার আসছে। এই কোশ্চেনটা প্রত্যেক বছরই ভর্তি পরীক্ষায় থাকে। হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় থাকে, নয়তো ডিউর ভর্তি পরীক্ষায় থাকে, নয়তো কোনো না কোনো ভার্সিটির পরীক্ষায় থাকেই থাকে। তাহলে একেবারে মাথায় সেট করে ফেলো যে অক্সেন্টিক কোষ বা প্যারাইটাল কোষ থেকে কি তৈরি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে আমরা বারবার বলতেছি পাকস্থলীর ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কোত্থেকে আসতেছে? অক্সেন্টিক কোষ বা প্যারাইটাল কোষ। ওকে, আচ্ছা, এরপর আসলো জাইমোজেনিক কোষ। এর আরেকটা নাম কি? চিফ কোষ বা প্রধান কোষ। এ কি উৎপন্ন করতেছে? পেপসিনোজেন এনজাইম। দেখো, আমরা জানি যে গ্রন্থির মেইন কাজ হচ্ছে খাবার পরিপাকের এনজাইম তৈরি করা। তাহলে পেপসিনোজেন এনজাইম এ হচ্ছে আসলে প্রধান জিনিস। এই প্রধান জিনিসকে কে উৎপন্ন করতেছে? প্রধান কোষ বা চিফ কোষ, যার আরেকটা নাম কি? জাইমোজেনিক কোষ। তাহলে মনে রাখবা, জাইমোজেনিক কোষের আরেকটা নাম কি? চিফ কোষ বা প্রধান কোষ। সে কি তৈরি করতেছে? পেপসিনোজেন এনজাইম। বা লাস্টে আসো, আর্জেন্টিফাইন কোষ কি তৈরি করে? ইন্ট্রিনসিক ফ্যাক্টর, নট সো ইম্পর্টেন্ট। উপরে 3টাই ভালো মতো মনে রাখবা। তাহলে আবার বলি, মিউকাস কোষ কি তৈরি করতেছে? মিউকাস। অক্সেন্টিক কোষ বা প্যারাইটাল কোষ কি তৈরি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। জাইমোজেনিক কোষ কি তৈরি করে? পেপসিনোজেন এনজাইম। জাইমোজেনিক কোষের আরেকটা নাম কি? চিফ কোষ বা প্রধান কোষ। আর আর্জেন্টিফাইন কোষ কি তৈরি করে? ইন্ট্রিনসিক ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে ক্লিয়ার সবার এটুক? সবাই চোখ বন্ধ করো, কানটা খুলো, আমি বলতেছি একবার শুনো। মিউকাস কোষ, মিউকাস। অক্সেন্টিক কোষ বা প্যারাইটাল কোষ কি তৈরি করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। জাইমোজেনিক কোষ, যার আরেকটা নাম কি? চিফ কোষ বা প্রধান কোষ, সে কি তৈরি করে? পেপসিনোজেন এনজাইম। আর আর্জেন্টিফাইন কোষ কি তৈরি করবে? ইন্ট্রিনসিক ফ্যাক্টর। ওকে, তাহলে ক্লিয়ার সবার? আচ্ছা, দেখো আমরা কিন্তু অনেক কিছু পড়ে ফেলছি, অনেক মানে অনেক। তাহলে 5 মিনিট টাইম দিলাম। 5 মিনিট তোমাদের লাগবে না, তোমাদের মাশাআল্লাহ ব্রেন অনেক ভালো, আমার বোঝা হয়ে গেছে। 2 মিনিট টাইম দিলাম, এই 5টা টপিক পড়ো, এরপর আমরা একটা স্পট এক্সাম দিব। ওকে, পারিবারিক আলাপ আলোচনা সব তোমাদের
ইনশাআল্লাহ সেলিব্রেশন প্রোগ্রামে হবে, ঠিক আছে? এখন না, এখন পড়াশোনা করো। ওকে, তাহলে আমার ধারণা তোমাদের পড়া হয়ে গেছে। তাহলে সবাই এবার অ্যান্সার দাও। 6টা কোশ্চেন, বড়জোর প্রত্যেকটা 5 সেকেন্ড করে, তোমাদের 30 সেকেন্ড লাগবে অ্যান্সার দিতে। কার যদি অ্যান্সার দেওয়া হয়ে যায় একটু আমাকে ডান লিখো, জাপু হয়ে গেছে। ভেরি গুড। আচ্ছা, আমি ক্লাস শেষে অ্যান্সার বলে দিব, ঠিক আছে? সবাই খাতায় অ্যান্সার লিখে রাখো, ক্লাস শেষে আমরা অ্যান্সার মিলাবো। আচ্ছা, আমি আশা করছি তোমরা সবাই 6টাই পারছো। আচ্ছা, আমাদের পাকস্থলী পর্যন্ত পড়া হয়েছিল। এবার আসি ক্ষুদ্রান্ত্র। ওকে, আচ্ছা মনে রাখবা ক্ষুদ্রান্তের 3টা অংশ। কারণ এটা তোমাদের আশা করি সব স্যার আপু ভাইয়ারাই বলছে, আমিও আরেকবার বলতেছি যে যেখানেই 3টা অংশ, 3টা উদাহরণ, 3টা বৈশিষ্ট্য এগুলো পাবা, সেই জায়গাটাই একদম মনোযোগ দিয়ে পড়বা, কারণ এখান থেকে কোশ্চেন করা অনেক 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 ইজি, ঠিক আছে? আর আমি আরেকটা জিনিস বলি, যখন তুমি পড়বা তুমি অ্যাজ আ টিচার পড়বা, তুমি স্টুডেন্ট হিসেবে পড়বা না। তুমি চিন্তা করবা যদি আমি টিচার হইতাম আমি এই জায়গা থেকে কি কোশ্চেন করতাম, বা আমি অপশনে এমন কি চেঞ্জ করতাম যাতে সবাই কনফিউজ হয়ে যাইতো। যখনই তুমি এইভাবে পড়বা দেখবা তুমি অপশন দেখে আর কনফিউজ হবা না, বা তুমি ধরতে পারবা যে এখান থেকে কি কোশ্চেন হইতে পারে, ঠিক আছে? তো যখন পড়বা অ্যাজ আ টিচার তুমি চিন্তা করবা যে এখান থেকে কি কোশ্চেন করা যায়। আচ্ছা, তাহলে খেয়াল করো ক্ষুদ্রান্তের কয়টা অংশ? 3টা অংশ। কি কি আছে? ডিউডেনাম, জেজুনাম, আরেকটা হচ্ছে ইলিয়াম। আমরা মনে রাখবো ডিজে, আলি, চান্না, মেরিয়া মেরিয়া, তাই না? পরীক্ষায় চান্স না পাইলে অনেকেরই সেম অবস্থা হবে, চান্না মেরিয়া মেরিয়া। আচ্ছা, তাহলে ডিজে আলি, ডি দিয়ে ডিউডেনাম, জে দিয়ে জেজুনাম, আর আলি দিয়ে হচ্ছে ইলিয়াম। ওকে, এভাবে পড়লে কি হলো, আমরা সিরিয়ালটা মনে রাখতে পারলাম। ধরো পরীক্ষা আসলো ডিউডেনাম, ক্ষুদ্রান্তের দ্বিতীয় অংশের নাম কি? অ্যান্সার কি হবে? জেজুনাম। ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম কি? অ্যান্সার কি হবে? ডিউডেনাম। বা ধরো পরীক্ষা আসলো নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, সিকাম। অ্যান্সার কি হবে? সিকাম। ভেরি গুড। আচ্ছা, এখন আসো ডিউডেনামের আকৃতি কেমন? ডিউডেনাম হচ্ছে ইউ আকৃতির। ওকে, দেখো ইউ আকৃতির। ওকে, আচ্ছা কতটুকু লম্বা? 25 সেন্টিমিটার। এবার আসি দ্বিতীয় অংশ, নাম কি? জেজু নাম। কতটুকু লম্বা? 2.5 মিটার, 2.5 মিটার। আচ্ছা, শেষ অংশের নাম কি? ইলিয়াম। তাহলে ইলিয়াম মনে রাখবা পুরা ক্ষুদ্রান্তের 5 ভাগের 3 ভাগ। তাহলে ক্ষুদ্রান্তের কয়টা অংশ? 3টা অংশ, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ওকে, ডিউডেনাম কেমন? ইউ আকৃতির। কতটুকু লম্বা? 25 সেন্টিমিটার। আচ্ছা বলতো আর কি ছিল 25 সেন্টিমিটার লম্বা? দেখি কার মনে আছে। এই 25 সেন্টিমিটার আমরা কোথায় পড়ে আসছি? কার দৈর্ঘ্য 25 সেন্টিমিটার? ইয়েস, অন্ননালী, তাই না? অন্ননালীর দৈর্ঘ্য কত ছিল? 25 সেন্টিমিটার। আচ্ছা, তারপর কি আছে? জেজু নাম কতটুকু লম্বা? 2.5 মিটার। আর ইলিয়াম কতটুকু? পুরা ক্ষুদ্রান্তের 5 ভাগের 3 ভাগ। আচ্ছা, এবার আসো ক্ষুদ্রান্তের প্রাচীর। এখন যদি ক্ষুদ্রান্ত প্রাচীর আমরা কাটি, ক্ষুদ্রান্তের প্রাচীরেও সেম পাবো 5টা স্তর। একেবারে সবচেয়ে বাইরের স্তরের নাম এখানেও সেরোসা, আর সবচেয়ে ভিতরের স্তরের নাম এখানেও মিউকোসা, ঠিক আছে? পড়ার ক্ষেত্রে খালি একটাই নতুন জিনিস আছে যে ক্ষুদ্রান্তের একেবারে ভেতরের স্তর যেটা অর্থাৎ মিউকোসা, ওখানে যদি আমি বড় করে দেখি দেখা যাবে এরকম আঙ্গুলের মতো কতগুলো অভিক্ষেপ আছে। ওকে, এই অভিক্ষেপ গুলাকে বলা হয় ভিলাই, ঠিক আছে?
তাহলে বিলাই কোথায় থাকে? বিলাই থাকে ক্ষুদ্রান্তে। আমরা মনে রাখবো ভিক্ষুক, অর্থাৎ বিলাই থাকে কোথায়? ক্ষুদ্রান্তে। শোনো, এটা না আসলে ছন্দ দিয়ে মনে রাখার কিছু না, তোমাদের এমনি মনে থাকবে এখন। কিন্তু পরীক্ষা হলে কি হয়? পরীক্ষা হলে আমরা অনেক হাইপার অ্যাক্টিভ থাকি বা আমাদের হচ্ছে অনেক মানে টেনশনে থাকি। এখন ধরো পরীক্ষা আসলো যে নিম্নের কোথায় বিলাই পাওয়া যায়, অপশনের শুরুতে থাকলো ক্ষুদ্রান্ত। তোমার মনে হবে বিলাই, বিলাই তো আমি পড়ি নাই, আমি তো পড়ছিলাম বিলাই করে মিউ মিউ, বিলাই আসলো কোত্থেকে, মানে এরকম অবস্থা হয়ে যায়। এখন ধরো তুমি জানো ক্ষুদ্রান্ত, তুমি দাগা বা ক্ষুদ্রান্ত, ঠিক ওই টাইমে তোমার চোখ পড়বে পাকস্থলীর দিকে, তখন তোমার মনে হবে, মানে তোমার ব্রেন তোমাকে এমন ভাবে ট্রিক করবে, তোমার মনে হবে আচ্ছা এই পাকস্থলী তো আমি কি জানি পড়ছিলাম, তখন আমরা কনফিউজ হয়ে যাই। তাহলে আমরা যদি মনে রাখি ভিক্ষুক, আচ্ছা বিলাই ক্ষুদ্রান্ত, হ্যাঁ তাহলে এটাই আনসার। তাহলে মনে রাখবা বিলাই থাকে কোথায়? বিলাই থাকে হচ্ছে ক্ষুদ্রান্তে। ওকে, তাহলে আমরা পারবো। এরপরে আসো, ও এই বিলাইকে যদি আমরা একটু বড় করে দেখি তাহলে দেখা যাবে কি, ধরো এটা হচ্ছে বিলাই, এই বিলাইয়ের গায়ের ভিতরে আবার ছোট ছোট আরো অভিক্ষেপ আছে, ঠিক আছে? তাহলে ছোট ইংরেজি কি? মাইক্রো। তাহলে এগুলোকে বলা হয় মাইক্রো বিলাই। আর এই মাইক্রো বিলাইয়ের কারণে দেখো এই জায়গাগুলোকে কি মনে হয়? ব্রাশের মতো মনে হয়। তাহলে এই মাইক্রো বিলাইয়ের কারণে বর্ডারটাকে দেখতে ব্রাশের মতো লাগে, যার কারণে ক্ষুদ্রান্তের বর্ডারটাকে বলা হয় ব্রাশ বর্ডার। ওকে, তাহলে এইটুক মাথায় রাখবা। হ্যাঁ, ব্রেন খুব চিটিং করে আমাদের সাথে, যাও না, চিটিং বাজ চিটিং বাজ চিটিং বাজ। তাহলে ক্ষুদ্রান্তে থেকে আমরা কি জানবো? যে ক্ষুদ্রান্তের একেবারে বাইরে কি থাকে? সেরোসা। একেবারে ভিতরে কি থাকে? মিউকোসা। মিউকোসায় কি থাকে? আঙ্গুলের মতো অনেক ভাঁজ থাকে, ভাঁজগুলোর নাম কি? বিলাই। বিলাইয়ের মাথায় আবার ছোট ছোট ভাঁজ থাকে, তার নাম কি? মাইক্রোবিলাই। এই মাইক্রোবিলাইয়ের কারণে এই বর্ডারকে দেখতে ব্রাশের মতো লাগে, যার কারণে বলা হয় ব্রাশ বর্ডার। শেষ। আচ্ছা, তাহলে আমরা আবার একটু বই দেখি, কারণ বই না দেখলে আমাদের শান্তি হয় না। তাহলে একেবারে বাইরে হচ্ছে সেরোসা, একেবারে ভেতরে হচ্ছে মিউকোসা। মিউকোসায় কি থাকবে? বিলাই থাকবে। শেষ। আরেকটা জিনিস মনে রাখবা যে মিউকোসাতে গবলেট ও শোষণক্ষম কোষ রয়েছে, কিন্তু গবলেট কোষ ক্ষুদ্রান্তে কম থাকে, বেশি থাকে বৃহদান্ত্রে, এটা আমরা পরে পড়বো। জাস্ট মনে রাখবা ক্ষুদ্রান্তে বেশি থাকে কি? বিলাই। ভিক্ষুক, বিলাই থাকে ক্ষুদ্রান্তে, বাস শেষ। ঠিক আছে। এবার আসি বৃহদান্ত্র। উই, তাহলে মনে রাখবা বৃহদান্ত্রেরও কয়টা অংশ আছে? 3টা অংশ আছে। ওকে, সিকাম, কোলন, মলাশয়। সিকাম, কোলন, মলাশয়, এটা আমরা সিকাম দিয়ে মনে রাখবো। সিকামের স দিয়ে সিকাম, ক দিয়ে কোলন, ম দিয়ে মলাশয়। দেখো এখানেও 3টা অংশ। তো যদি পরীক্ষায় আসে নিচের কোনটি বৃহদান্ত্রের অংশ নয়? সিকাম, কোলন, ডিউডেনাম, মলাশয়। অ্যান্সার কি হবে? ডিউডেনাম। ওকে, খেয়াল করে দেখো 3টা অংশ, সিকাম, কোলন, মলাশয়। এখন খেয়াল করো এই কোলনের আবার 4টা অংশ আছে। দেখো যে কোলনটা উপরের দিকে উঠছে তাকে বলা হয় ঊর্ধ্বগামী কোলন, যেটা তোমার আড়াআড়ি ভাবে চলে গেছে তাকে বলা হয় অনুপ্রস্থ কোলন, যেটা নিচের দিকে নামছে তাকে বলা হয় নিম্নগামী কোলন, আর এই চওড়া জায়গাটাকে বলা হয় সিগময়েড কোলন। ওকে, তাহলে কোলনের কয়টা অংশ? 4টা। উপরের দিকে উঠছে ঊর্ধ্বগামী, অনুপ্রস্থ, নিম্নগামী, আর একটা হচ্ছে সিগময়েড কোলন। আশা করি মনে থাকবে। আচ্ছা, এরপরে খেয়াল করো এই যে আমাদের সবার পছন্দের জিনিস অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, যখন ইনশাল্লাহ সবাই ডাক্তার হবা, ইন্টার্নশিপ শুরু করবা, প্রথম যে সার্জারি করবা বা শিখবা সেটা হচ্ছে এই অ্যাপেন্ডিক্স কিভাবে কাটতে হয়। ঠিক আছে, তবে চিনে রাখো অ্যাপেন্ডিক্স কোথায় থাকে। এই যে সিকাম, সিকামের সাথে আঙ্গুলের মতো একটা অংশ ঝোলানো থাকে, যার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। ওকে, তো যদি তোমাকে কোশ্চেন করা হয় অ্যাপেন্ডিক্স কার অংশ, অ্যান্সার কি হবে? সিকাম। ধরো সিকাম অপশনে নাই, অপশনে আছে বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র, পাকস্থলী, অন্ননালী, তখন অ্যান্সার কি হবে? বৃহদান্ত্র, কারণ সিকাম কার অংশ? সিকাম তো বৃহদান্ত্রের অংশ। ক্লিয়ার? তাহলে অ্যাপেন্ডিক্স কোথায় পাওয়া যায়? সিকামে। ওকে, তাহলে এখন 30 সেকেন্ড সময় দিলাম। যেটুক পড়াইছি খুবই অল্প পড়া, একবার জাস্ট মনে করো, এরপর আমরা একটা স্পট এক্সাম দিব। ঠিক আছে?
একজন সুন্দর একটা জ্ঞানমূলক কোশ্চেন করছে যে কোলনটা সরাসরি নিচে না নেমে এত ঘুরে আসলো কেন? কারণ কি জানো, আমাদের সৃষ্টিকর্তা যে আমাদের বানাইছে অনেক তো চিন্তা ভাবনা করে বানাইছে। তাহলে আমাদের যে খাবারটা যখন বৃহদান্ত্রে আসে, সেই খাবারের সাথে প্রচুর পানিও চলে আসে। তুমি চিন্তা করো, যদি পানি তোমার সেই অপাচ্য খাবারের সাথে মিশে থাকতো, তুমি যখনই বাথরুমে যাইতা তোমার পানি পানি বাথরুমই হইতো আজীবন, তাই না? কি একটা অবস্থা, মানে ডায়রিয়াই থাকতো সারা জীবন আমাদের। তাহলে এই বৃহদান্ত্র এত ঘুরায় পেঁচে আসার কারণ হচ্ছে আমাদের যত পানি আছে, এই খাবার যখন বৃহদান্ত্র দিয়ে আসে, পানিটা আস্তে আস্তে আমাদের রক্তে আবার অ্যাবজর্ব হয়ে যায়, আর খাবার যে অপাচ্য খাবারটা সেটা আস্তে আস্তে শক্ত হয়ে যায়, এখানে আমাদের শক্ত মল বের হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটা স্পট এক্সাম দিয়ে ফেলি। 1 2 3, 4টা মাত্র কোশ্চেন। যখন লেখা শেষ হয়ে যাবে লিখবা আপু শেষ, মানে আপু শেষ না, এক্সাম শেষ, ডান। তোমাদের জ্ঞান পিপাসা দেখে আমার খুবই ভালো লাগতেছে। ডান ডান ডান, ভেরি গুড। বুলেট, আসেন তাহলে আমরা পরের অংশে যাই। আচ্ছা, এই অংশ শুরু করার আগে সবাই জোরে একটা শ্বাস নাও। এখানেই আমাদের সবচেয়ে বেশি পড়া, এই 3 নাম্বার আর 4 নাম্বার অংশে। কিন্তু পড়াগুলো সোজা, একটু যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে দেখবা পড়া ইজি হয়ে গেছে। লাগে সবাই জোরে একটা শ্বাস নাও, ব্রেনে প্রচুর অক্সিজেন পাঠাও, তারপর আমরা পড়া শুরু করি। আচ্ছা, তাহলে প্রথমে আসি যকৃত বা লিভার। তাহলে খেয়াল করো, আমাদের দেহে যত গ্রন্থি আছে তার মধ্যে সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে এই যকৃত বা লিভার। আচ্ছা, যকৃত কোন দিকে থাকে বলতো, ডান দিকে না বাম দিকে? দেখে বোঝা যাচ্ছে পাকস্থলী বাম দিকে আছে, আর যকৃত কোন দিকে আছে, ডান দিকে। এখন মনে রাখবা যকৃতের ওজন, প্রাপ্তবয়স্ক পুরুষের ওজন কত, 1.4 থেকে 1.8 কেজি। পুরান বইয়ে দেওয়া ছিল 1.5 থেকে 2 কেজি। তারপর আজমল স্যার দেখলেন যে না, আলিম স্যারের যকৃতের ওজন অন্যরকম, তখন আজমল স্যার আবার আলিম স্যারের সাথে মিশায় সেই ওজনে ফেরত আসছে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো প্রাপ্তবয়স্ক পুরুষের যকৃতের ওজন কত, 1.4 থেকে 1.8 কেজি। নারী দেহে কত, তার থেকে একটু কম, 1.2 থেকে 1.4 কেজি। আর সদ্য ভূমিষ্ঠ শিশু দেহে কত, 150 গ্রাম। আচ্ছা, এখন মনে রাখবো এই যে যকৃত, এই যকৃতে 4টা অসম্পূর্ণ খণ্ড থাকে, মানে দেখলে তুমি বুঝবে না আসলে খণ্ড খণ্ড আছে, কিন্তু খণ্ডগুলো কেমন, অসম্পূর্ণ। তাহলে কয়টা খণ্ড আছে, 4টা খণ্ড আছে। আচ্ছা, মনে রাখবা এই যে 4টা খণ্ড, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ডান খণ্ড। তাহলে দেখো এই যে ডান খণ্ড, এটাই হচ্ছে সবচেয়ে বড়। তাহলে যকৃত থাকে কোন দিকে, ডান দিকে। সবচেয়ে বড় খণ্ড কোনটা, ডান খণ্ড। আবার দেখো এই ডান খণ্ডের নিচেই পিত্তথলি লাগানো আছে। তাহলে কোন খণ্ডের নিচে পিত্তথলি লাগানো থাকে, অ্যান্সার কি হবে, ডান খণ্ড। ওকে, আচ্ছা। এরপর কি বলছে দেখো, বাইরের আবরণের নাম কি, গ্লিসন ক্যাপসুল। মনে রাখবা আমাদের যত ইম্পর্টেন্ট অঙ্গ আছে তার চারিদিকে একটা পর্দা থাকে। যেমন হৃৎপিণ্ডের চারিদিকে যে পর্দা তার নাম কি, পেরিকার্ডিয়াম। আবার মস্তিষ্কের চারিদিকে যে পর্দা তার নাম কি, মেনিনজেস। ফুসফুসের চারিদিকে যে পর্দা তার নাম কি, প্লুরা। সেরকম আমাদের যকৃতের বাইরের দিকে যে আবরণ তার নাম কি, গ্লিসন ক্যাপসুল। ওকে, আচ্ছা শোনো, এখানে আমি একটা জিনিস একটু পড়াই দিয়ে যাই, কারণ এখানে ছবিটা সুন্দর আছে। এটা পরে আমি আবার রিভিশন দেবো, জাস্ট এখানে সুন্দর ছবি দেখে আমি একটু পড়াই দিয়ে যাই, ঠিক আছে? খেয়াল করে দেখো, এই যকৃতের ডান অংশ থেকে একটা নালী নামতেছে, এটা হচ্ছে ডান যকৃত নালী। আবার বাম খণ্ড থেকে আরেকটা নালী নামে, এটার নাম হচ্ছে বাম যকৃত নালী। ঠিক আছে, ডান দিক থেকে ডান যকৃত নালী, আর বাম দিক থেকে হচ্ছে বাম যকৃত নালী।
আচ্ছা, খেয়াল করে দেখো, এই ডান যকৃত নালী বাম যকৃত নালী একসাথে মিলল, তাহলে এই যে নালীটা সেটার নাম হচ্ছে অভিন্ন যকৃত নালী। আগে ভিন্ন ছিল, এখন কি হয়ে গেছে? অভিন্ন। ওকে, ওকে। আচ্ছা, এবার খেয়াল করো, এটা হচ্ছে পিত্তথলি। এই পিত্তথলি থেকে যে নালীটা নামছে দেখো, এই নালীটার নাম হচ্ছে পিত্তনালী। এটার নাম কি? পিত্তনালী বা সিস্টিক ডাক্ট। আচ্ছা, তুমি দেখো এই পিত্তনালী এসে কোন নালীর সাথে মিলল? এই অভিন্ন যকৃত নালীর সাথে মিলে কি তৈরি করলো? আরেকটা নালী তৈরি করছে। এই নালীটার নাম কি? এই নালীটার নাম হচ্ছে অভিন্ন পিত্তনালী। এটার নাম কি? অভিন্ন পিত্তনালী। এবার খেয়াল করো, এই যে অভিন্ন পিত্তনালী নামলো, এটা কি হয়েছে? আরেকটা নালীর সাথে মিলছে। এটা কোথাকার নালী? এটা হচ্ছে অগ্নাশয়ের ভিতরে একটা নালী, যার নাম হচ্ছে অগ্নাশয় নালী বা উইরসাং নালী। কি নাম? অগ্নাশয়ের ভিতরের নালী, এটার নাম হচ্ছে অগ্নাশয় নালী, বা আরেকটার নাম কি? উইরসাং নালী। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, এই অভিন্ন পিত্তনালী কোন নালীর সাথে মিলছে? অগ্নাশয় নালী বা উইরসাং নালী। এই যে দুইটা নালী একসাথে মিলছে, মিলে একটু ফুলে গেছে, এই দুইটা নালী একত্রিত হয়ে মিলে কি তৈরি করছে? অ্যাম্পুলা অফ ব্যাটার। নাম কি? অ্যাম্পুলা অফ ব্যাটার। এই অ্যাম্পুলা অফ ব্যাটার কোথায় প্রবেশ করছে? খেয়াল করে দেখো, অ্যাম্পুলা অফ ব্যাটার প্রবেশ করছে এই যে অংশটা, তার নাম হচ্ছে ডিউডেনাম। ওকে, তাহলে আমি আরেকবার বলতেছি, একদম সুন্দর করে শুনে নাও। তাহলে খেয়াল করে দেখো, ডান যকৃত নালী বাম যকৃত নালী আলাদা ছিল, একসাথে মিলে তৈরি করলো অভিন্ন যকৃত নালী। ওকে, এই অভিন্ন যকৃত নালী কার সাথে মিললো? পিত্তথলি থেকে আসা পিত্তনালীর সাথে। অভিন্ন যকৃত নালী আর পিত্তনালী একত্রিত হয়ে তৈরি করলো কি? অভিন্ন পিত্তনালী। ওকে, আচ্ছা, এবার খেয়াল করো, এই যে অভিন্ন পিত্তনালী, এটা কার সাথে মিলছে? অগ্নাশয় নালী বা উইরসাং নালী। এই দুইটা নালী একত্রিত হয়ে তৈরি করছে অ্যাম্পুলা অফ ব্যাটার। এই অ্যাম্পুলা অফ ব্যাটার কোথায় প্রবেশ করছে? ডিউডেনাম। এখানের প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন করা সম্ভব। ধরো কোশ্চেন আসলো যে অ্যাম্পুলা অফ ব্যাটার কোন দুইটা নালীর মাধ্যমে তৈরি হয়? অ্যান্সার কি হবে? অভিন্ন পিত্তনালী এবং অগ্নাশয় নালী। বা আসতে পারে যে অভিন্ন পিত্তনালী এবং অগ্নাশয় নালী একত্রিত হয়ে কি তৈরি করে? অ্যান্সার কি হবে? অ্যাম্পুলা অফ ব্যাটার। আসতে পারে অ্যাম্পুলা অফ ব্যাটার কোথায় প্রবেশ করে? অ্যান্সার কি হবে? ডিউডেনাম। ওকে, তাহলে ক্লিয়ার এই জায়গাটা সবার? বুঝতে পেরেছো জনগণ? ওকে, ভেরি গুড। তাহলে আমি পরের স্লাইডে যাই। ঠিক আছে, তাহলে আমরা আবার যকৃতে ফেরত আসি। এই দেখো, তাহলে আমরা কি পড়তেছিলাম? যে যকৃতের কয়টা খণ্ড আছে? 4টা খণ্ড। কি কি? ডান খণ্ড, বাম খণ্ড, কর্ডেট আর কোয়াড্রেট। ওকে, ডান খণ্ড, বাম খণ্ড, এই যে কর্ডেট, আরেকটা হচ্ছে কোয়াড্রেট। ওকে, এখন মনে রাখবা, যকৃতের খণ্ড বা লোব, ঠিক আছে, এটাকে যদি তুমি জুম করে দেখো, দেখবা যে এর ভিতরে অনেক লোবিউল আছে, মানে ছোট ছোট খণ্ড আছে, যে খণ্ডগুলোকে বলা হয় লোবিউল। লোবিউল, উল মানে হচ্ছে ছোট, তাহলে লোবের থেকে ছোট যে অংশগুলো তাকে বলা হয় লোবিউল। সেই লোবিউলকে যদি আমরা দেখি, তাহলে দেখবো কি, এই লোবিউলের ভিতরে অনেক কোষ আছে, যে কোষগুলোকে বলা হয় হেপাটোসাইট। দেখো, হেপাটো মানেই কিন্তু লিভার বা যকৃত। যকৃতের যে কোষ, তার নাম কি? সেটা হচ্ছে হেপাটোসাইট। ওকে, তাহলে আমরা একটু বইয়ের পৃষ্ঠা দেখি, যেটা না দেখলে আমাদের ভালো লাগে না। তাহলে খেয়াল করে দেখো, যকৃত অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কি নিয়ে গঠিত? লোবিউল নিয়ে গঠিত। সেই লোবিউলের ভিতরে আবার কি আছে? অনেকগুলো কোষ আছে, যে কোষগুলোকে বলা হয় হেপাটিক কোষ। তাহলে যদি পরীক্ষায় আসে নিম্নের কোথায় হেপাটিক কোষ পাওয়া যায়, অ্যান্সার কি হবে? যকৃত, তাই না? আচ্ছা, এরপরে আসেন,
খেয়াল করে দেখো এই যে লোবিউলগুলোর মাঝখানে কিছু ফাঁকা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় সাইনোসয়েড। তাহলে ফাঁকা জায়গায় আমরা কি বলবো? সাইনোসয়েড। আর দেখো লোবিউলের কেন্দ্রেও একটা ফাঁকা জায়গা আছে, তার মানে এখানে একটা কেন্দ্রীয় শিরা ছিল, মানে কেন্দ্রীয় শিরা আছে। তাহলে প্রত্যেক লোবিউলের কেন্দ্রে কয়টা কেন্দ্রীয় শিরা আছে? একটা। তাহলে একদম ইজি পড়া, আমি আরেকবার বলতেছি, মাথায় ঢুকায় ফেলো। যদি যকৃতকে আমরা জুম করে দেখি তাহলে দেখবো কি যকৃতের ভিতরে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র লোবিউল আছে। যে লোবিউল গুলা কিনে গঠিত অনেকগুলা কোষ, যে কোষগুলাকে কি বলা হয়? হেপাটিক কোষ। ঠিক আছে। আর এই লোবিউলের মাঝখানে বইয়ের চিত্রে বোঝা যাচ্ছিল না দেখেই তো আমি আলাদা চিত্র দেখাইছি, বুঝছেন? আচ্ছা, তাহলে এই লোবিউলের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে তাকে কি বলা হয়? সাইনোসয়েড। তাহলে ফাঁকা জায়গাটার নাম কি? সাইনোসয়েড। আর লোবিউলের কেন্দ্রে কয়টা কেন্দ্রীয় শিরা আছে? একটা। ঠিক আছে। কেন্দ্রীয় শিরা কয়টা খেয়াল করে দেখো? একটা। তাহলে পারা যাবে? ওকে। আচ্ছা, আজান দিচ্ছে তো, তাহলে আমরা একটু 30 সেকেন্ড আজানটা হওয়া পর্যন্ত একটু না পড়ি, যা পড়াইছি একটু দেখতে থাকো। না, ওজন মুখস্থ করো আজান শেষ হইতে হইতে। ওকে, আমার এখানে আজান শেষ, আমরা পড়া শুরু করি। ওকে, আচ্ছা, তাহলে এবার আসো যকৃতের কাজ। মনে রাখবো যকৃত দুই ধরনের কাজ করে, একটা হচ্ছে সঞ্চয়ী কাজ আর একটা হচ্ছে বিপাকীয় কাজ। তাহলে প্রথমে আমরা আসি সঞ্চয়ী কাজ। ওকে, আচ্ছা,
তো যকৃতের সঞ্চয় কাজ আমরা কিভাবে মনে রাখবো? মনে রাখবা, আমরা যা খাই যকৃত সবকিছুই সঞ্চয় করে। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, মিনারেল, পানি। ওকে, আচ্ছা, পানি মানে কিন্তু আসলেই পানি সঞ্চয় করে না, কারণ আমরা তো আর উঠ না যে উটের মতো আমাদের পানি সঞ্চয় করে রাখতে হবে। পানি দিয়ে আসলে বুঝাইছি যে পানি কি তরল না। তাহলে যকৃত দুইটা তরল পদার্থ সঞ্চয় করে, একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে পিত্ত রস। ওকে, আচ্ছা এবার আসো, কার্বোহাইড্রেটকে কি হিসেবে সঞ্চিত করে? গ্লাইকোজেন। ঠিক আছে, তাহলে মনে রাখবা, আমরা যে কার্বোহাইড্রেট খাই, কার্বোহাইড্রেটটা পরিপাক পরে হয়ে তৈরি হয় গ্লুকোজ। তো যকৃত কি করে? সেই গ্লুকোজ থেকে তৈরি করে গ্লাইকোজেন। যেহেতু গ্লাইকোজেন তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। জেনেসিস মানে হচ্ছে তৈরি হওয়া, যেহেতু গ্লাইকোজেন তৈরি হচ্ছে এই কারণে প্রক্রিয়াটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। ওকে, আচ্ছা, এই গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় একটা হরমোন সাহায্য করে যার নাম হচ্ছে ইনসুলিন। এই তিনটা ইনফরমেশন মাথায় রাখবা, যে কার্বোহাইড্রেট কে যকৃত কি হিসেবে সঞ্চিত রাখে? গ্লাইকোজেন হিসেবে। তাহলে গ্লুকোজ থেকে যে গ্লাইকোজেন তৈরি করতেছে, এই প্রক্রিয়াটার নাম কি? গ্লাইকোজেনেসিস। এই প্রক্রিয়াটা হওয়ার জন্য একটা হরমোনের সাহায্য লাগে, সেই হরমোন কোনটা? ইনসুলিন। ওকে, আচ্ছা এরপর আসো ভিটামিন। খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ভিটামিন কয় প্রকার, তোমরা 1 সেকেন্ডে অ্যান্সার দিবা 6 প্রকার। কিন্তু মনে রাখবা, ভিটামিন আসলে কয় প্রকার? 2 প্রকার। ভিটামিন কয় প্রকার? 2 প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে পানিতে দ্রবণীয় আর একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয়। তো পানিতে দ্রবণীয় ভিটামিন আছে 2টা, আমরা মনে রাখবো কি দিয়ে? WBC। ডাব্লু মানে হচ্ছে ওয়াটার, ওয়াটার মানে পানি। তাহলে পানিতে দ্রবণীয় কে কে? ভিটামিন বি আর ভিটামিন সি। তো বাদ বাকি যে 4টা আছে, এ ডি ই কে, অ্যাডেক, সেই অ্যাডেক হচ্ছে চর্বিতে দ্রবণীয়। ওকে, তাহলে এটাই হচ্ছে যকৃতের সঞ্চিত ভূমিকা। এখন আসো আরেকটা জিনিস, মিনারেল। তো যকৃত কিছু মিনারেল সঞ্চয় করে, এখন বইয়ে সেই মিনারেল গুলোর নাম দেওয়া আছে। আচ্ছা, তো সেই নামগুলো আমাদের মনে রাখতে হবে, বুঝছো? কিছু বেয়াদব মার্কা কোশ্চেন আসে না, এইটা হচ্ছে সেই বেয়াদব মার্কা একটা কোশ্চেন যদি সেটা আসে। তো এই খনিজ লবণ কি কি খনিজ লবণ সঞ্চয় করে সেটা আমরা মনে রাখবো একটা ছন্দ দিয়ে, সেটা হচ্ছে মলি আয় ফিরে কাজীকে পিটাই। আমি জানি না কাজী কি করছে, কেন পিটাইতে হবে, কিন্তু আমরা এটা দিয়ে মনে রাখবো, মলি আয় ফিরে কাজীকে পিটাই। তোমার আব্বু আম্মু কেউ যদি আশেপাশে থাকে তাহলে শুনে বলবে, আয় হ্যাঁ, কি টিচার পিটাপিটির কথা বলতেছে, তাই না? যাই হোক, তাহলে মলি দিয়ে হচ্ছে মলিবডেনাম, আই দিয়ে হচ্ছে আয়রন, ফিরে দিয়ে হচ্ছে ফেরিটিন, কাজীকে কদে হচ্ছে কপার, জি দিয়ে জিঙ্ক, আর এই কদে হচ্ছে কোবাল্ট, আর পিটাই দিয়ে হচ্ছে পটাশিয়াম। কিচ্ছু করার নেই, আমাদের এইভাবেই মনে রাখতে হবে। তাহলে একবার খেয়াল করো কোন কোন মিনারেল সঞ্চয় করে। আমরা পড়বো কি? মলি আয় ফিরে কাজীকে পিটাই, মলিবডেনাম, আই দিয়ে আয়রন, ফিরে দিয়ে ফেরিটিন, কাজীকে কি হবে? ক দিয়ে কপার, জি দিয়ে জিঙ্ক, কে দিয়ে কোবাল্ট, আর পিটাই দিয়ে পটাশিয়াম। ধরো এই বেয়াদব মার্কা কোশ্চেনটা আসলো যে নিচের কোন মিনারেল বা খনিজ লবণ যকৃতে সঞ্চিত হয় না? কপার, জিঙ্ক, কোবাল্ট, সোডিয়াম। অ্যান্সার কি হবে? সোডিয়াম। তোমরা পারবা। ওকে, তাহলে মলি আয় ফিরে কাজীকে পেটাই, মলিবডেনাম, আয়রন, ফেরিটিন, কাজীকে দিয়ে কি হবে? কপার, জিঙ্ক, কোবাল্ট, আর পিটাই দিয়ে কি হবে? পটাশিয়াম। ওকে ওকে, এবার আসো যকৃতের বিপাকীয় ভূমিকা। এটা আমরা এখানে মুখস্থ করে ফেলবো। দেখো বিপাকীয় ভূমিকার মধ্যে কি আছে। প্রথমে আছে কাপল। এই কাপড় সেই কাপড় না, এরা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিডের কাপড়। অর্থাৎ কার্বোহাইড্রেট বিপাক হবে, প্রোটিনের বিপাক হবে, লিপিডের বিপাক হবে। আর কি কি হয়? একটা হচ্ছে বাইল প্রোডাকশন, অর্থাৎ বাইল তৈরি করে। আচ্ছা, তারপরে হচ্ছে ব্লাড ক্লিনলিনেস, মানে রক্ত তরল বা রক্ত পরিষ্কার রাখে। এই নামগুলো জাস্ট আমরা পড়তেছি, পরীক্ষায় নিশ্চয়ই আসবে না যকৃত কোন কোন বিপাকীয় ভূমিকা পালন করে ব্যাখ্যা করো, তাই না? জাস্ট আমরা পড়ে রাখতেছি। আচ্ছা, ডিটক্সিফিকেশন, এইচ দিয়ে আমরা মনে রাখবো হিমোগ্লোবিন ব্রেকডাউন, মানে হিমোগ্লোবিনকে ভাঙে, হরমোন ভাঙে, আর হচ্ছে তাপ তৈরি করে। এখন এখান থেকে কি পড়তে হবে? প্রথমে খেয়াল করো কার্বোহাইড্রেট বিপাক।
ওকে। আচ্ছা, এই কার্বোহাইড্রেট বিভাগ থেকে মনে রাখবা প্রথমেই যেটা, সেটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। অর্থাৎ ধরো তোমার রক্তে গ্লুকোজ বেড়ে গেছে, তখন যকৃত চিন্তা করবে কি, আচ্ছা ওর তো গ্লুকোজ বেড়ে গেছে, তাহলে এই গ্লুকোজ আমার কমাইতে হবে। তখন সে করবে কি, এই গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করবে। এই যে গ্লাইকোজেন তৈরি করতেছে, এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। আমরা মাত্র পড়ে আসছি গ্লাইকোজেন তৈরি, এই কারণে তার নাম কি গ্লাইকোজেনেসিস। তোমরা সবাই জানো এই গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় কোন হরমোন সাহায্য করবে, বলেন? ইনসুলিন। ভেরি গুড। আচ্ছা, এরপরটা মনে রাখবা গ্লুকোনিওজেনেসিস। এখন ধরো কারো রক্তে গ্লুকোজ কমে গেছে, তুমি খুব ডায়েটে আসো যে তুমি খাওয়া দাওয়া করবা না, তুমি শুকাইতে হবে, হাবি যাবি এসব, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো তোমার রক্তে, তুমি যেহেতু খাওয়া দাওয়া করতেছো না, গ্লুকোজ একেবারে কমে গেছে, কিন্তু খেয়াল করে দেখো আমাদের ব্রেনের একমাত্র খাবার কিন্তু গ্লুকোজ, তাহলে আমার গ্লুকোজ লাগবে। তো যকৃত তখন করে কি, যেসব অ্যামিনো অ্যাসিড আছে, যেসব লিপিড আছে, অর্থাৎ অন্যান্য যে উপাদান আছে, সেই উপাদান থেকে গ্লুকোজ তৈরি করবে। তো এই যে অন্য উপাদান থেকে নতুন করে গ্লুকোজ তৈরি করতেছে, এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। যেহেতু গ্লুকোজ তৈরি হচ্ছে, এই কারণে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। নিও মানে হচ্ছে নতুন করে, যেহেতু নতুন করে গ্লুকোজ তৈরি হয়, এই কারণে এই প্রক্রিয়াটার নাম কি, গ্লুকোনিওজেনেসিস। ওকে, তাহলে পারা যাবে। আচ্ছা, এবার আসো প্রোটিন বিপাক। প্রোটিন বিপাক থেকে প্রথমে মনে রাখবা ডিঅ্যামিনেশন। আমরা জানি প্রোটিনের ভিতর কি থাকে, অ্যামিনো অ্যাসিড থাকে। তাহলে যে অ্যামিনো অ্যাসিড আমাদের দরকার নাই, যকৃত করবে কি, সেই অ্যামিনো অ্যাসিডকে শরীর থেকে বাদ দিয়ে দিবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় ডিঅ্যামিনেশন। ডি মানে হচ্ছে নাই বা বাদ দেওয়া। যেমন বলি না আমি ডিহাইড্রেটেড হয়ে গেছি, মানে পানি নাই, সেরকম অ্যামিনো অ্যাসিডকে বাদ দিয়ে দিচ্ছে, এই প্রক্রিয়ার নাম কি, ডিঅ্যামিনেশন। আচ্ছা, এরপরে মনে রাখবা ইউরিয়া তৈরি, ঠিক আছে? আচ্ছা, একটা চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়, সেই চক্রটার নাম কি, অর্নিথিন। তাহলে পরীক্ষায় দুইটা কোশ্চেন আসতে পারে। এক নাম্বার কোশ্চেন হচ্ছে অর্নিথিন চক্রের মাধ্যমে কি তৈরি হয়, অ্যান্সার কি হবে, ইউরিয়া। আর একটা কোশ্চেন আসতে পারে ইউরিয়া কোন চক্রের মাধ্যমে তৈরি হয়, অ্যান্সার কি হবে, অর্নিথিন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া কোথায় তৈরি হয়, অ্যান্সার কি হবে, যকৃত। ওকে, মাথায় রাখবা। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা প্রোটিন বিভাগ থেকে, যে আমাদের প্লাজমা বা রক্তরসে যত প্রোটিন পাওয়া যায়, সব প্রোটিনই কে তৈরি করে, যকৃত। একটা বাদে, সেটা হচ্ছে গামা গ্লোবিউলিন। তাহলে মাথায় রাখবা আমাদের যত প্লাজমা প্রোটিন আছে, আমাদের রক্তের যত প্রোটিন আছে, সব প্রোটিন কে তৈরি করতেছে, যকৃত। একমাত্র কোনটা বাদে, গামা গ্লোবিউলিন। এখন যদি আমি তোমাকে কোশ্চেন করি যে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর কে তৈরি করে, তুমি খেয়াল করো রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর কিন্তু আসলে এক প্রকার প্রোটিন। তাহলে কে তৈরি করবে, যকৃত। তার মানে আমাদের রক্তে যত প্রকার প্রোটিন আছে, একমাত্র গামা গ্লোবিউলিন বাদে সব কে তৈরি করতেছে, যকৃত। ঠিক আছে? ওকে, তাহলে এটা আমরা পারবো। এবার আসো আর একটা পয়েন্ট পড়বো, দুইটা পয়েন্ট। একটা হচ্ছে হিমোগ্লোবিনের ভাঙন। মানে হিমোগ্লোবিন কই থাকে, লোহিত রক্তকণিকার ভিতরে। আচ্ছা, লোহিত রক্তকণিকার আয়ু কয় মাস, 4 মাস বা 120 দিন। আচ্ছা, এই 4 মাস বা 120 দিন পরে কি হয় জানো, এই 4 মাস বা 120 দিন পরে লোহিত রক্তকণিকা ভেঙে যায়। ভাঙলে কি হবে, সেখান থেকে হিমোগ্লোবিন বের হয়ে আসবে। আচ্ছা, হিমোগ্লোবিন বের হয়ে আসার পর কি হবে, হিম আর গ্লোবিন তাদের ব্রেকআপ হয়ে যাবে, অর্থাৎ ব্রেকডাউন, সরি তাদের ব্রেকডাউন হয়ে যাবে, অর্থাৎ হিম আর গ্লোবিন আলাদা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, গ্লোবিন হচ্ছে এক প্রকার প্রোটিন, সে করবে কি, মানে অ্যামিনো অ্যাসিড, সে প্রোটিন তৈরি করবে, মানে সে চলে যাবে। বাকি থাকলো কে, হিম। খেয়াল করে দেখো গ্লোবিন চলে গেছে, তার সাথে আমাদের কোনো কাজ নেই, কে বাকি আছে, হিম। আচ্ছা, হিমের ভেতরে থাকে আয়রন। আয়রন করবে কি, হিমের ভেতর থেকে বের হয়ে আসবে।
তখন বাকি যে অংশটা থাকবে সেখান থেকে তৈরি হবে বিলিভার্ডিন। এই বিলিভার্ডিনের রং কি মনে রাখবা? সবুজ। ওকে, আচ্ছা, এই বিলিভার্ডিন থেকে তৈরি হবে বিলিরুবিন। এই বিলিরুবিনের রং কি? হলুদ। যাদের জন্ডিস হয় তাদের আসলে লোহিত রক্তকণিকা ভেঙে প্রচুর বিলিরুবিন তৈরি হয়, যে কারণে তাদের দেখবা ত্বক, চোখ সব হলুদ হয়ে যায়। ঠিক আছে, মনে থাকবে। তাই যদি পরীক্ষায় আসে বিলিভার্ডিনের রং কি, অ্যান্সার কি? সবুজ। বিলিরুবিনের রং কি, অ্যান্সার কি হবে? হলুদ। ওকে, রুবি হলুদ। আচ্ছা, এরপর আসো হরমোন ব্রেকডাউন। এখন হরমোনের ব্রেকআপ হবে, ব্রেকডাউন হবে। ঠিক আছে, আচ্ছা মনে রাখবা আমাদের শরীরে যত হরমোন আছে তারা সবাই কম বেশি যকৃতে ভাঙে। এখন দুইটা হরমোন আছে তারা খুব দ্রুত ভাঙে। আমরা মনে রাখবো একটা প্রিপোজিশন অ্যাট দিয়ে, এ দিয়ে অ্যালডোস্টেরন আর টি দিয়ে টেস্টোস্টেরন। ঠিক আছে, তো যকৃতে কোন দুইটা হরমোন দ্রুত ভাঙে? অ্যান্সার কি হবে? অ্যালডোস্টেরন আর একটা হচ্ছে টেস্টোস্টেরন। দেখো আমাদের অনেক বড় পড়া কিন্তু হয়ে গেছে, তোমরা একটু জোরে একটা শ্বাস নাও, ব্রেনে অক্সিজেন পাঠাও, আমি তোমাদের একবার সব ক্লিয়ার করে বলতেছি। ওকে, আচ্ছা খেয়াল করে দেখো, প্রথমে কার্বোহাইড্রেট বিপাক।